খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। আইসিসির সঙ্গে বৈঠকে অংশ নিতে পাকিস্তানের লাহোরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেট বিশ্বের চলমান অস্থিরতা নিয়ে আলোচনা করতে মুখোমুখি হচ্ছে দুই পক্ষ। যে কোনো মূল্যে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করতে চায় আইসিসি। ম্যাচটি না হলে $3 বিলিয়ন চুক্তি বাতিল করতে পারে জিও স্টার। দীর্ঘদিনের পুরনো ছক ভেঙে নতুন নেতৃত্বের অপেক্ষায় বাংলাদেশ। পুরো জাতির মতো 12ই ফেব্রুয়ারি নির্বাচন আর নতুন গণতান্ত্রিক সরকারের অপেক্ষা ক্রীড়াঙ্গনেও। কেউ চান নতুন শুরু, কেউ চান অতীতের বিচার। দলীয়করণ না করে ফেডারেশনগুলোকে পূর্ণ সমর্থন দেবে সরকার, প্রত্যাশা সবার। দর্শক, দেখছিলাম ক্রীড়াঙ্গনের আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরাখবর। এখন মাঠে আজকে আমরা আলোচনা করব বেসামাল ক্রিকেট নিয়ে। বিশ্বকাপ চলছে, সেই বিশ্বকাপের চেয়েও বেশি আলোচনায় ভারত পাকিস্তান ম্যাচ কিংবা বাংলাদেশের সেখানে থাকা না থাকা, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সহকর্মী জুবায়ের আহমেদ আছেন আমাদের সঙ্গে। জুবায়ের, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। জুবায়ের, যেটি বলছিলাম যে বিশ্বকাপ শুরু হয়ে গেছে, কিন্তু বিশ্বকাপে আমি জানি না বাংলাদেশের মানুষের, অন্তত আমরা আমাদের দিক থেকে যদি দেখি, খুব বেশি আগ্রহ আছে বলে মনে হয় না বাংলাদেশ সেখানে নেই। তবে বাংলাদেশের সেখানে না থাকার কারণে কিন্তু একটা বিশাল একটা প্রভাব পড়েছে পুরো বিশ্বকাপে। তার পাশাপাশি বাংলাদেশকে সমর্থন দিয়ে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করতে চায়। সেই ম্যাচটি বয়কট করতে গেলে পুরো আইসিসিতে একটা বড় একটা ধাক্কা লাগে। আইসিসি এরই মধ্যে বেশ নড়ে চড়ে বসেছে, আমরা দেখেছি পাকিস্তানের সেই সিদ্ধান্তের পর। আজকে সকালেই আমরা জেনেছি যে বিসিবি সভাপতিও গিয়েছেন পাকিস্তানে। ত্রিপক্ষীয় একটা আলোচনা হতে পারে সেখানে আইসিসির সঙ্গে। পিসিবি সভাপতি এবং বিসিবি সভাপতিও সেটি নিয়ে আলাপ করতে পারেন। কি ধরনের আলাপ হতে পারে, এখন পর্যন্ত কি আপডেট আছে আপনার কাছে? বাটারফ্লাই ইফেক্ট যেটাকে বলছে, বাংলাদেশ বাদ পড়া, পাকিস্তান বয়কট করা, আইসিসি নড়ে চড়ে বসা। বাটারফ্লাই ইফেক্টের এই লাস্ট আউটকামটা বেশ বড়ই হয় সাধারণত। আইসিসি ক্ষেত্রে এটা হতে পারে যদি পাকিস্তান নিজেদের অবস্থান অটুট থাকে, তাহলে পুরো আইসিসির কাঠামোতে একটা চেঞ্জ আমরা হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে দেখতে পাবো। এখন পর্যন্ত আমরা পাকিস্তানের গণমাধ্যম সূত্রে যতটুকু আপডেট পাচ্ছি সেটা অনুযায়ী আইসিসি এবং পাকিস্তানের মধ্যে একটা বড় ধরনের নেগোসিয়েশন চলছে। আইসিসি যে কোনো মূল্যে পাকিস্তানকে খেলতে যাচ্ছে, কারণ শুধুমাত্র আমরা যেমনটা এর আগেও জানতে পেরেছি যে ভারত পাকিস্তান ম্যাচটা থেকে শুধুমাত্র আইসিসি এই বিশ্বকাপের মোট আয় 36% আয় করতে পারে। সুতরাং আইসিসির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে ভারত পাকিস্তান ম্যাচটা কলম্বোতে 15 তারিখ হবে। যদি সেটা এখন পর্যন্ত যে অবস্থা, পাকিস্তান খেলতে যাচ্ছে না, এই অবস্থায় পাকিস্তানকে মানানোর জন্য আইসিসি বেশ কিছু প্রপোজাল নিয়ে আসছে। এখন পর্যন্ত যতটুকু আমরা ভারত এবং পাকিস্তানের গণমাধ্যমে কিছুটা বিশ্বস্ত সূত্র, কিছুটা অসমর্থ সূত্র, সবগুলোকে যদি সামারাইজ করা যায়, পাকিস্তানকে বেশ লোভনীয় কিছু প্রস্তাব দেওয়া হচ্ছে। যার মধ্যে প্রথমটাই হচ্ছে পাকিস্তানের যে আইসিসি রেভিনিউ শেয়ারিং মডেল, পাকিস্তান বর্তমানে 4th বা 5ম স্থানে আছে, সেখান থেকে 5% বা সামথিং পাওয়া যায়, সেটাকে পাকিস্তানকে সেটা ইনক্রিজ করা হবে। 5.25% যে জিনিসটা হয় সেটাকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার সমকক্ষ বা ওই পর্যায়ে নিয়ে যাওয়া হতে পারে। এটা হচ্ছে আইসিসির প্রথম প্রস্তাবনা। সেকেন্ড যে প্রস্তাবনাটা আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পারছি সেটা হচ্ছে পাকিস্তানে কিন্তু ভারত খেলতে যাচ্ছে না এবং অনেকগুলো বছর ধরে, এবং কোনো আইসিসি ইভেন্টেও না। সম্ভবত আইসিসির পক্ষ থেকে একটি আইসিসি ইভেন্টের জন্য আয়োজন, হাইব্রিড মডেল ছাড় একটা আইসিসি ইভেন্ট, পুরো টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান, যেখানে ভারতও খেলতে যাবে, এই ধরনের একটা শর্ত দেওয়া হতে পারে। এবং এর বিপরীতে ভারতকে খুশি করার জন্য পাকিস্তান একটা সংক্ষিপ্ত সফর ভারতে যেতে পারে, এই ধরনেরও গুঞ্জন আছে। যার অর্থ হচ্ছে শুধুমাত্র এই ম্যাচটা বয়কটের ভিত্তিতে আমরা হয়তোবা 2012 সালের পর প্রথমবার ভারত পাকিস্তানের একটা দ্বিপাক্ষিক সিরিজ দেখতে পারি, অথবা 2005-6 সালের পরে প্রথমবার ইন্ডিয়া পাকিস্তানে গিয়ে খেলবে, এমন একটা সিচুয়েশন আমরা দেখতে পারি। আর তৃতীয় যে জিনিসটা হতে পারে যে পাকিস্তানকে হয়তোবা যদি পাকিস্তান এই দুটোর কোনোটাতেই রাজি না হয়, সেক্ষেত্রে পাকিস্তানকে একটা বড় ধরনের আর্থিক জরিমানা করা হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমিনুল ইসলাম বুলবুল কেন লাহোরে চলে গেলেন? এখানে সবচেয়ে বড় যে জিনিসটা আসছে সেটা হচ্ছে পাকিস্তান এই মুহূর্তে কোনো সিদ্ধান্তই বাংলাদেশকে ছাড়া নিতে রাজি না। পাকিস্তান শুরু থেকে যেমনটা পাকিস্তানের প্রধানমন্ত্রী সেই বছরই যেমনটা বলেছিলেন যে বাংলাদেশকে যে অন্যায়ভাবে আইসিসি বাদ দিল বিশ্বকাপ থেকে, তারই প্রেক্ষিতে মূলত পাকিস্তান এই স্ট্যান্ডটা নিয়েছে। এবং
আলটিমেটলি পাকিস্তানকে যেই ধরনের প্রপোজালে দেওয়া হোক, পাকিস্তান সেটাতে বিসিবি বা আমিনুল ইসলাম বুলবুল বা বাংলাদেশ ক্রিকেটের সমর্থন ছাড়া পাকিস্তান এই প্রস্তাবে হ্যাঁ না বলতে রাজি না। এবং এর সঙ্গে আরেকটা জিনিস ক্রিকেটীয় কূটনীতিতে বাংলাদেশের জন্য লাভ হতে পারে, আইসিসি বাংলাদেশকে কিভাবে ক্ষতিপূরণ দিবে বা আইসিসি বাংলাদেশকে আসলেই ক্ষতিপূরণ দিতে ইচ্ছুক কিনা এই বিষয়ে একটা আলোচনা হতে পারে, যেখান থেকেও ফাইনাল ডিসিশনটা আসবে যে সুতরাং বাংলাদেশ কি পাচ্ছে সেটা পাকিস্তান এনশিওর করতে চায়, এবং সেখান থেকে মূলত ডিসিশন আসবে যে পাকিস্তান 15 তারিখে ম্যাচ খেলবে কিনা। সুতরাং সবকিছু যদি সামারাইজ করি, আইসিসি পাকিস্তানকে একটি ক্ষতিপূরণ দিতে আগ্রহী বা একটি প্রপোজাল দিতে আগ্রহী। সেই প্রপোজালে পাকিস্তান অ্যাগ্রি করবে কিনা সেটার জন্য তারা বিসিবির কাছ থেকে একটা গ্রিন সিগন্যাল চায়, যেটা বন্ধুপ্রতিম ক্রিকেটীয় পর্যায়ে আমরা বলতে পারি। এবং আইসিসি বিসিবিকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা দিচ্ছে না, কিংবা বিসিবিকে আইসিসি একটি ক্ষতিপূরণ দিচ্ছে, যেটা বিশ্বকাপে না খেলার কারণে বাংলাদেশ ক্রিকেট যে ক্ষতিগ্রস্ত হবে সেটার একটা ক্ষতিপূরণ দিচ্ছে। সব মিলিয়ে যদি আইসিসিকে এক টেবিলে আনার যে প্রসেসটা, সেটাই হয়তো আমরা লাহোরের আজকের বৈঠক থেকে পেতে পারি। তার মানে আমরা বলতে পারি যে এই যে আইসিসি এবং পিসিবির মধ্যে যে বৈঠকটা হচ্ছে সেখানে বাংলাদেশ মূলত অনেকটা মিডলম্যান টাইপের, অনেকটাই মিডলম্যান টাইপ। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি যেটি বললেন যে বাংলাদেশের যেখানে বিশ্বকাপে না খেলার কারণে আমরা অনেক হুমকি ধামকি শুনছিলাম যে বাংলাদেশকে এই করা হবে, ক্ষতিপূরণ দিতে হবে, বাংলাদেশের এফটিপি থেকে বাংলাদেশের অনেকগুলো সিরিজ সরে যেতে পারে, বড় দেশগুলোতে না যাওয়া যেতে পারে, বাংলাদেশের পার্টিসিপেশন মানির থেকে শুরু করে অনেকগুলো আর্থিক ক্ষতির কথা বলা হচ্ছিল। ইনফ্যাক্ট এমনও বলা হচ্ছিল বাংলাদেশ 300-350 কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হবে। সেখান থেকে এখন আমরা যেই পর্যায়ে দেখছি যে উল্টো আইসিসি বাংলাদেশকে একটা ক্ষতিপূরণ দিতে বাধ্য হতে পারে, কিংবা একটা সিরিজ, একটা সেটা ভারতের বিপক্ষে সিরিজ হোক, পাকিস্তানের বিপক্ষে সিরিজ হোক, কিংবা এফটিপিতে হোক, যে কোনো ভাবে বাংলাদেশকেও পাশে পেতে চাইছে আইসিসি। এক্ষেত্রে সবচেয়ে বড় নেগোসিয়েশনটা করেছিলেন সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের যিনি প্রধান ইমরান খাজা। তিনি এর আগেও ভারত পাকিস্তান ক্রিকেটীয় দ্বৈরথে উনি সবসময় মিডলম্যানের ভূমিকা থাকতেন। তবে সেই জায়গাটা এখন এবারে আমিনুল ইসলাম বুলবুলকেও যুক্ত করা হচ্ছে, যেহেতু বাংলাদেশ থেকে কেন্দ্র করে সবগুলো সমস্যার সূত্রপাত। সুতরাং বলতে পারে এখানটায় সিঙ্গাপুর ক্রিকেটের যিনি ইমরান খাজা তার একটা ভূমিকা আছে, আমিনুল ইসলাম বুলবুল, মহসিন নাকভি, ইন্ডিয়া থেকে হয়তো বা যে দেবজিৎ সাইকিয়া বা এই জাতীয় থাকবে, আইসিসি থেকে সঞ্জয় গুপ্তার মতো থাকতে পারেন, এবং জয়শাহ নিজে ইনভলভ থাকবেন কিনা সেটা নিয়ে এখনো পর্যন্ত ক্লিয়ার কোনো বার্তা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, জয়শাহ হয়তো সেখানে থাকবেন না, পাকিস্তানে আমরা আইসিসির প্রতিনিধি কেউ থাকতে পারেন বলেই আমরা জেনেছি। এখানে একটা ব্যাপার হচ্ছে জুবায়ের, আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে বাংলাদেশকে আসলে বাদ দেওয়ার মতো সাহস আইসিসির করা উচিত না, এই কারণ আইসিসি খুবই দুর্বল একটা সংস্থা, প্রথমত সংগঠন, দ্বিতীয়ত হচ্ছে ক্রিকেট খেলুড়ে দেশ খুব কম, সেখানে বাংলাদেশ অনেক বড় স্টেক হোল্ডার, এবং সেখানে আপনি বাংলাদেশের পারফরমেন্সের কথা বাদ দিতে পারেন, কিন্তু বাংলাদেশ থেকে তো একটা বড় মার্কেট আছে ক্রিকেটের। এবং এই যে বিশ্বকাপ যে যদি বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে টিভি থেকেও মুখ ফিরিয়ে নেয় কোনো একটা কারণে, যেটা আমরা অলরেডি দেখছি, গতকালকে এখন মাঠের শোতে এসে জাতীয় দলের নির্বাচক হাসিবুল ইসলাম শান্তও বলেছিলেন যে তিনি ক্রিকেটটা দেখতে আগ্রহ বোধ করছেন না। এটাই যদি হয়, ক্রিকেট বোর্ডের অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, আপনি দেখেন সাধারণ মানুষ বাদ দেন, ক্রিকেট বোর্ডে যারা আছে তারা তো ক্রিকেটটা ফলো করবেন, তারাই খেলাটা দেখার আগ্রহ পাচ্ছেন। এবং শুধুমাত্র এখানটা না, এটা পুরো বিশ্বকাপের মধ্যে আপনি চিন্তা করে দেখেন যে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, সেখানে গেট উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, মানুষজন যেন আসে, তারপরে 3000 মানুষ আসছে, তারপরে 3000 মানুষ আসছে না। ইডেন গার্ডেন্সের মতো একটা বিশাল এবং বলা চলে ক্রিকেটের অন্যতম আইকনিক স্টেডিয়াম, আমরা অনেক আইকনিক ম্যাচ হতে দেখেছি ইডেন গার্ডেন্সে, সেই ইডেন গার্ডেন্সের গ্যালারি খা করছে। তো ওই অবস্থায় অ্যাকচুয়ালি আইসিসির পক্ষে, ইভেন যদি গতকালকে স্কটল্যান্ডের জায়গায় বাংলাদেশ থাকতো, এটুক নিশ্চিত বলা যায় ইডেন গার্ডেন্সে অন্তত 30,000 মানুষ হতো। এক্স্যাক্টলি। আমরা সেখানে দেখেছি 2023 সালে যখন বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছে, খুবই লো প্রোফাইল একটা ম্যাচ আসলে। নেদারল্যান্ডস বাংলাদেশের ম্যাচ কিন্তু এত হাই প্রোফাইল ম্যাচ না, আপনি যদি অন্য দেশের ভেন্যুতে চিন্তা করেন। সেখানেও আমরা 30,000 প্লাস দর্শক দেখেছি, আমি নিজে সেখানে মাঠে ছিলাম, আমি দেখেছি প্রচুর মানুষ। এবং আপনার বাংলাদেশ থেকে তো অনেক মানুষ যায়, কলকাতার মানুষরাও বাংলাদেশের খেলা দেখতে পছন্দ করে, সেখান থেকে এবার 3000 মানুষ হচ্ছে না, 2800-2900 মানুষ হয়েছে আমরা দেখেছি। আরেকটা বড় ক্ষতি আছে, সেটা হচ্ছে জুবায়ের, এই যে আমরা গতকালই দেখলাম যে গার্ডিয়ান একটা নিউজ করেছে যে জিও স্টার যে হচ্ছে আইসিসির সঙ্গে যে চুক্তিটা আছে সেটি হচ্ছে $3 বিলিয়ন 4 বছরের সার্কেলে, অর্থাৎ বাংলাদেশি অঙ্কে আপনি বললে 36-37 হাজার কোটি টাকার। এই চুক্তিটা তারা আইসিসির সঙ্গে করতে আগ্রহী না যদি ভারত পাকিস্তান ম্যাচটা না হয়, এবং ভারত পাকিস্তান ম্যাচটা না হওয়ার কারণ তো বাংলাদেশি না। সো পুরো ক্রিকেটের যে স্ট্রাকচারটা আছে সেখানে নিশ্চয়ই একটা বড় সড়ো ধাক্কা লেগে গেছে এই ঘটনাটায়। মানে হঠাৎ করে ব্যাপারটা এমন হয়ে গেছে, পুরো ক্রিকেট বিশ্বের কেন্দ্রে এখন বাংলাদেশ এবং পাকিস্তান।
যে জিনিসটা আমরা এতদিন ধরে 3 মোড়ল রাষ্ট্রকে দেখে আসছিলাম 2014 সালের পর থেকে ক্রিকেটের স্ট্রাকচারে, সেখান থেকে হঠাৎ করে বাংলাদেশ পাকিস্তান এবং জিও হটস্টার এই ধরনের ডিসিশন নেওয়ার একটা কারণ আছে। জিও হটস্টার সাধারণত টিভি চ্যানেলে, যেটা স্টার স্পোর্টসে বলি বা সনিতে বলি, যারা অফিসিয়াল ব্রডকাস্টার, সেটা এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ, টিভি চ্যানেলে যে বিজ্ঞাপনের যে হারটা সেটার তুলনায় ডিজিটালে আরও বেশি, কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে এখন মানুষ খেলা দেখছেন বেশি এবং সেটা প্রতি 52 সেকেন্ডে তারা 10 সেকেন্ডের করে একটি বিজ্ঞাপন স্লট এল শেপে দিয়ে যাচ্ছে, যেটা আমরা টিভি ভাষায় বলি। সো এই বিজ্ঞাপনগুলো দেখে একটু জিও হটস্টার অ্যাকচুয়ালি আয়টা অনেক বেশি, সেটা টিভি চ্যানেলের ক্ষেত্রে। সুতরাং জিওর একটা বড় ধরনের, এবং শুধুমাত্র জিও যে শুধুমাত্র বিশ্বকাপ কেন্দ্র করে চিন্তা করছে তা কিন্তু না, তাদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের আছে, নারীদের আছে, এশিয়া কাপের একাধিক ম্যাচ আছে। সুতরাং আইসিসি যদি এই জায়গাটায় কোনো স্টেপ নিতে ব্যর্থ হয়, আলটিমেটলি এসিসির পক্ষেও সেই স্টেপটা নেওয়া সম্ভব না, বিকজ এসিসির প্রেসিডেন্টের পদে অলরেডি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বসে আছেন। সুতরাং আইসিসিকেই মূল কাজটা করতে হবে, যেটা এসিসির সূচি সহ কনফার্ম করবে। যদি আইসিসি এই জায়গাটায় স্টেপ নিতে না পারে, তাহলে শুধুমাত্র এখানে না, 2027 বিশ্বকাপে আমরা যতটুকু জানি যে ভারত পাকিস্তান একই গ্রুপে পড়ছে না বিশ্বকাপের সূচিতে, কিন্তু এর মাঝে এশিয়া কাপ আছে, এরপরে 2031 সালে ভারত এবং বাংলাদেশ বিশ্বকাপ আয়োজন করবে, এবং হাইব্রিড মডেল, যেটা 2025 সালের হাইব্রিড মডেল অনুযায়ী 2031 সাল পর্যন্ত কিন্তু হাইব্রিড মডেলে সবগুলো খেলা চলবে। তার মাঝেও যদি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচগুলো না হয়, সেক্ষেত্রে যে বড় ধরনের ক্ষতিটা হবে, জিও হটস্টার কিন্তু এত বড় লোকসানটা, জিও হটস্টারের যে চুক্তিটা সেখানে মনে হয় একটা কন্ডিশনই আছে এরকম যে আপনার ভারত পাকিস্তান প্রতি বছরে অন্তত একটা ম্যাচ খেলবে, এবং এশিয়া কাপের যে সূচিটা যেভাবে দেখা যায় যে তারা একই গ্রুপে থাকছে, তারপর সুপার 4 এর মতো একটা সিস্টেম এশিয়া কাপ ইমপ্লে করে, এটারও মূল রিজন হচ্ছে ভারত পাকিস্তানের অন্তত 2টো ম্যাচ রাখতে হবে। এই শর্তটা দিয়েই মূলত সনি এসিসির কাছ থেকে সম্প্রচার সত্ত্বটা কিনে নেয় এবং পরবর্তী জিও হটস্টার তাদের সঙ্গে কোলাবোরেশনে যায়। সুতরাং সব মিলিয়ে যে জিনিসটা দেখা যায় যে আলটিমেটলি ওই জায়গাটায় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটাকে হতেই হবে, সেটা বছরে 2 থেকে। এবং ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যদিও দেখা যায় যে হচ্ছে না, আমরা কোনো দ্বিপাক্ষিক সিরিজ দিচ্ছি না, কিন্তু গত 5-7 বছরে কিন্তু মানে 5-7 মাসের মধ্যে তার বেশ অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছে, সেটা বয়সভিত্তিক পর্যায়ে হোক, নারী ক্রিকেট হোক বা পুরুষ ক্রিকেট হোক। সুতরাং ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা হচ্ছে এবং এটা ক্রিকেটের জন্য সবচেয়ে বড় মানি মেকিং ম্যাচ, সেটা হয়তো বা দ্বিপাক্ষিক সিরিজের দিক থেকে হচ্ছে না, কিন্তু যেটাও হচ্ছে সেটা ক্রিকেটকে এখন পর্যন্ত অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে। এক্স্যাক্টলি, এবং সেই ম্যাচটা যে কোনো মূল্যে আইসিসিকে আয়োজন করতেই হবে। জুবাইর, আমরা টপিক রেখেছিলাম বেসামাল ক্রিকেট, বাংলাদেশ না খেলাতে, পাকিস্তান বয়কট করার সিদ্ধান্ত নেওয়াতে ক্রিকেটে একটা বেসামাল অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের ক্রিকেটটাও অনেকটা বেসামাল অনেক দিন ধরেই, এই বিশ্বকাপটা না খেলার কারণে একটা প্রভাব আছে। এছাড়াও আমার মনে হয় আপনি পরিচালনা পর্ষদ দেখেন, ইন্টারনালিও অনেকগুলো সমস্যা হচ্ছে। আমরা একটু সেই সমস্যাগুলোতে যাওয়ার আগে একটু বিশ্বকাপে না খেলার কারণে বাংলাদেশ যে অন্য টুর্নামেন্ট আয়োজন করছে, বা এর আগে হচ্ছে আপনার যে প্রথম ফার্স্ট ডিভিশনের যে টুর্নামেন্ট আয়োজন করতে হয়েছে, এই টুর্নামেন্টগুলো কিন্তু বিসিবি আয়োজন করছে নিজেদের পকেটের টাকা খরচ করে। আমরা দেখছি যে সেগুলোতে কোনো স্পন্সর পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আপনি দেখেন 3টা টুর্নামেন্ট করছে, 2টা টুর্নামেন্ট করেছে চ্যালেঞ্জ কাপ টি20, যেটা হচ্ছে ফার্স্ট ডিভিশনের যে টিমগুলো হচ্ছে খেলেনি তাদের ক্রিকেটারদেরকে নিয়ে, সেখানে 2.5 কোটি টাকার মতো খরচ করতে হয়েছে তাদেরকে। আজকে সেখানকার ফাইনাল চলতেছে। অদম্য টি20 কাপ একটি করেছে বাংলাদেশ বিশ্বকাপের পরিবর্তে ক্রিকেটারদেরকে করার জন্য, বা সান্ত্বনা টুর্নামেন্টের মতো, সেখানে 5 থেকে 6 কোটি টাকা বিসিবিকে খরচ করতে হচ্ছে। চট্টগ্রাম রয়্যালসের ব্যয়ভার পুরোটাই তাদেরকে নিতে হয়েছে এবং সেখানে প্রায় 11.5 কোটি টাকা তাদেরকে খরচ করতে হয়েছে। এই সবগুলো টাকা কিন্তু বিসিবির সঞ্চয় ভেঙে খরচ করতে হচ্ছে, অর্থাৎ যে এফটিআরটা নিয়ে অনেক গর্ব করে বিসিবি, সেখান থেকে ভেঙে হচ্ছে টাকাটা খরচ করতে হচ্ছে। কোনো ধরনের স্পন্সরও পাওয়া যাচ্ছে না, এটা একটা বিষয়। কোনো ধরনের স্পন্সর পাওয়া যাচ্ছে না, একটা বিষয় হচ্ছে যে অনেকটা মিসম্যানেজমেন্টের কারণেও আপনার এই ক্ষতিটা নিতে হচ্ছে বিসিবিকে। বিসিবির বর্তমান যে সিচুয়েশনটা চলছে, আমরা যদি দেখি বিসিবিতে স্পন্সরশিপের যে জায়গাটা থাকে, সেটা কিন্তু বিসিবি অনেকটা হারিয়ে ফেলেছে। আমরা বর্তমানে যারা জাতীয় দলের স্পন্সর, তারা ঠিক আজকে থেকে 10 বছর আগেও তারাই জাতীয় দলের স্পন্সর ছিল, মাঝখানে তারা বাদ পড়ে যায়। কিন্তু 2015-16 সালে তারা জাতীয় দলের স্পন্সরশিপ নিয়েছিল 50 কোটি টাকায়, সেটা বর্তমানে 30 কোটি টাকার কিছুটা বেশি, বা 30 কোটি টাকায়। 10 বছর আগে যেই ব্র্যান্ড বা যেই বাংলাদেশ ক্রিকেটকে যদি আমি একটা ব্র্যান্ড চিন্তা করি, সেই 10 বছর আগে যাদের ব্র্যান্ড ভ্যালু ছিল 50 কোটি টাকা, তারা 10 বছর পরে নিজেদের ব্র্যান্ড ভ্যালু বিক্রি করছে 30 কোটি টাকায়। এটা সম্ভবত বলে দেয় যে বাংলাদেশ ক্রিকেট অ্যাকচুয়ালি যতটা বলছে যে মুখে যে আমরা ক্রিকেট এগিয়ে যাচ্ছি, ততটাই হয়তো বা না। এখানে এগিয়ে যাচ্ছি না, আমার কাছে মনে হয় কি, ওই যে আমরা আলোচনা করছিলাম মাঝখানেও যে আপনি 50 কোটি টাকা 10 বছর আগে করলে এখন তো 100 কোটি হওয়ার কথা ছিল। কারণ টাকার মানের কথাও যদি আপনি চিন্তা করেন, ব্র্যান্ড ভ্যালু বাদ দেন,
টাকার মান চিন্তা করলে অনেক ইনফ্লেশন হয়েছে এর মধ্যে। এবং শুধুমাত্র সেটা না, আরেকটা জিনিস যদি আমরা চেক করি, আমরা যেমনটা বারবার বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছিল যে বাংলাদেশ ক্রিকেট আইসিসি থেকে কত টাকা পায় বা কত ক্ষতি হয়। আইসিসি থেকে বাংলাদেশের আয়ের শতাংশটা 2022-23 অর্থ বছরে যেখানে 32.7 ছিল, সেটা 23-24 অর্থ বছরে এসে 66% হয়েছে। এবং বিসিবির একজন সাবেক পরিচালক এখন মাঠের এই অনুষ্ঠানে এসে বলেছিলেন যে বিসিবিকে যেই পরিমাণ খরচ হয়ে যায় সেটার পরবর্তীতে কাটছাট করে আইসিসির আয়ের উপর 80%-এর মতো নির্ভর করতে হয়। এটা কেন হচ্ছে? কারণ এই যে ঘরোয়া টুর্নামেন্টের জন্য কোনো স্পন্সরশিপ কিন্তু পাওয়া যাচ্ছে না। বিসিবি এবছরের বিপিএল থেকে টাইটেল স্পন্সর পেতে অনেকটা সময় ওয়েট করেছে। শুরুর দিকে কোনো টাইটেল স্পন্সর ছিল না, মানে বিসিবির যেটা ফ্ল্যাগশিপ আসর বলি বা বিসিবির জন্য ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ যে আসরটা বলি, সেখানে স্পন্সরশিপ পাওয়া যাচ্ছে না। একটা সময় আমরা দেখতাম বিভিন্ন বহুজাতিক বা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো, ইভেন কিছু ব্যাংকও বিসিএল বা বাংলাদেশের যে টেস্ট 4 দিনের ক্রিকেটের যে সর্বোচ্চ আসর সেখানটায় ফ্র্যাঞ্চাইজি কিনে তারা সেখানটায় টিম পরিচালনা করে, সেখানটায় পর্যন্ত এখন কোনো ধরনের কিছু নেই। পুরো টুর্নামেন্টটা বিসিবির খরচে চালাতে হচ্ছে। বিসিবির স্পন্সরশিপের জন্য যদি বলি, আগে আমাদের দেশে আমরা শোল্ডার বা স্লিভ স্পন্সর দেখতে পেতাম, একটা জার্সিতে আমরা 2 থেকে 3টা স্পন্সর দেখতে পেতাম। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে একটা স্পন্সর জার্সিটা খালি থাকার কারণে হোক, একটা স্পন্সরকে কয়েক জায়গায় বসাতে হচ্ছে নামগুলো। জিনিসগুলো খুবই দৃষ্টিকটু, কিন্তু সেই সঙ্গে এটা বাংলাদেশ ক্রিকেটের যে বর্তমান যে দৈন্যদশা সেটাও প্রমাণ করে। এখানে চলে আসে আর্থিক ইস্যুর ব্যাপারটা। আর্থিক ইস্যুতে কিন্তু বর্তমানে বিসিবি বেশ ভালোভাবে বিতর্কিত, প্রচুর অনিয়ম হচ্ছে। বিসিবি পরিচালকদের মধ্যে আমরা এক ধরনের দ্বন্দ্ব দেখতে পেয়েছিলাম বেশ কিছুদিন আগে, একটা ছবি খুব নেতিবাচকভাবে চলে আসে। এই যে ব্যাপারগুলো হচ্ছে, এটা কিন্তু পুরোটাই যেখানে অর্থের ব্যাপার থাকে সেখানে জটিলতা বেশি হয়, সেখানে দ্বন্দ্ব বেশি হয়। এই একজন পরিচালক দাবি করছেন আম্পায়ারিং এর জন্য অতিরিক্ত খরচ হচ্ছে, ক্রিকেটারদের জন্য অতিরিক্ত খরচ হচ্ছে, কিন্তু এই খরচগুলো অ্যাকচুয়ালি দেখভাল করছে কারা? বা অ্যাকচুয়ালি এই খরচগুলোর আসলেই কোনো ধরনের সিস্টেমেটিক ওয়েতে পরিচালনা করা হচ্ছে কিনা, এই জিনিসগুলো যতদিন পর্যন্ত স্বচ্ছতার মধ্যে না আসবে ততদিন পর্যন্ত এই ধরনের খরচগুলো দেখতে হবে। স্পন্সররা বাংলাদেশ ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে রাখবেন। ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান আমাদের এখানে এসেছিলেন, তিনি বলেছেন তিনি স্বচ্ছতার ব্যাপারটা নিশ্চিত করতে চাচ্ছেন দেখেই অনেকগুলো ঝামেলার মুখে তাকে পড়তে হচ্ছে। পরবর্তীতে আপনার সঙ্গেও তিনি কথা বলেছেন, আমাদের সবার সঙ্গেই তার আলাপ হয়েছে। কি ধরনের সমস্যা তিনি ফেস করছেন এটা একটা প্রশ্ন। আর এটা প্রশ্ন হচ্ছে যে এই যে স্বচ্ছতাটা আনতে চাচ্ছেন সেখানে প্রতিবন্ধকতা কারা তৈরি করছে? প্রতিবন্ধকতা কারা তৈরি করছে এটা শুধুমাত্র বিসিবির ভেতরে আছে তা না, বিসিবির বাইরেও একটা ফোর্স থাকে যারা বিসিবিকে প্রভাবিত করে। এটা খুবই তিক্ত সত্য যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা এত বড় একটা প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান হওয়ার পরও কিছু এক্সটার্নাল ফোর্স বিসিবিকে সবসময় চাপের মধ্যে রাখে। তিনি এম নাজমুল ইসলাম আমাকে যেমনটা বলছিলেন যে আমিনুল ইসলাম বুলবুলের বর্তমান যে বোর্ড অক্টোবরের 6 তারিখ থেকে তারা আসার পর থেকে একটা দিনও শান্তিতে অফিস করতে পারেনি, তাদেরকে সেই কাজ করতে দেওয়া হচ্ছে না, তাদের কাজের পরিবেশকে বারবার বাধাগ্রস্ত করা হচ্ছে। কারা বাধাগ্রস্ত করছে এটার উত্তরে উনি বলেছিলেন যে বিসিবির ভেতরে এবং বাইরে দুইভাবে চলছে। কেন হচ্ছে? তখন উনি বলেছিলেন যে একটা অনিয়ম যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে সেই অনিয়মটাই নিয়ম হয়ে যায়, এবং আপনি যখন সেটাকে ব্রেক করতে চাইবেন যারা এই অনিয়মের সুবিধাভোগী তারা স্বাভাবিকভাবে সেই জায়গাটাকে বাধাগ্রস্ত করতে চাইবে। বিসিবি তো আলটিমেটলি ধারণা করা হচ্ছে যদি দুই পক্ষের কথা যদি শোনা যায়, যদি এক পক্ষের কথা থেকে আমরা যদি জাজ করি, এম নাজমুল ইসলামের সেই কথাগুলোকে যদি আমরা জাজ করি, তার মানে হচ্ছে বিসিবিতে দীর্ঘদিন ধরে যে একটা অনিয়মের চক্র চলছে সেটার সঙ্গে কিছু ক্ষেত্রে বিসিবির এক্সটার্নাল ফোর্সের অনেকে জড়িত। সেই অনিয়মটাকে যখনই উনি বাধাগ্রস্ত করতে যাচ্ছেন তখন অনিয়মের সুবিধাভোগীরা সেখানটা যাচ্ছে। আমরা এখানটায় অনেকের নামই আসতে পারে, যেমন ধরেন বেশ কিছু কমিটির বেশ কিছু উইংয়ের দেখা গেছে অস্বাভাবিক ব্যয় দেখা গিয়েছে, সেগুলোকে যখন আপনি কন্ট্রোল করতে যাবেন তখন সেই উইং যারা পরিচালনা করছেন বা সেই উইং থেকে যারা সুবিধাভোগী তাদের কাছ থেকে বাধা আসতে পারে। সুতরাং সব মিলিয়ে বিসিবিতে একটা বেশ জটিল অবস্থা চলছে, এবং সেখান থেকে কিভাবে সঠিক উপায়ে বের করতে হবে আনতে হবে সেটাও বেশ কঠিন একটা কাজ। জুবাইর, একই সঙ্গে আপনি বলছিলেন যে এই যে নাজমুল ইসলাম দাবি করেছেন বা বিসিবির বর্তমান কমিটি মনে করছে যে তাদেরকে হচ্ছে শান্তিতে কাজ করতে দেওয়া হচ্ছে না, তারাই বা কতটুকু সামর্থ্যবান বা তারাই আসলে এই সিচুয়েশনগুলো কিভাবে হ্যান্ডেল করতে পারবেন কিনা, তারা সেটি জানেন কিনা, এই সব বিষয় নিয়েও কিন্তু বিস্তর আলাপ করার সুযোগ আছে। বেসামাল ক্রিকেট নিয়ে আলাপ করছিলাম, জুবাইর আছেন আমাদের সঙ্গে। জুবাইর, আমরা বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে অস্থিরতাটা চলছে সেই অস্থিরতা সামাল দেওয়ার জন্য পরিচালক যারা আছেন, এখন যে পরিচালনা পর্ষদ আছেন, তারা আসলে কতটুকু সামর্থ্যবান, আমরা সেই প্রশ্নটা তুলেছিলাম বিরতিতে যাওয়ার আগে। আপনি আমাকে বলেন যে যে ঘটনাগুলো ঘটছে একের পর এক, আমরা শুনেছি যে প্রেসিডেন্ট বক্সে 2 পরিচালকের মধ্যে হাতাহাতি হয়েছে, এ ধরনের একটা কথা শোনা গিয়েছিল, যদিও আমাদের কাছে কোনো এভিডেন্স ছিল না।
সম্প্রতি আমরা দেখলাম যে একটা ছবি ভাইরাল হয়েছে, যে ছবিতে আমরা দেখলাম একজন ফটোগ্রাফার তুলেছেন, আমরা দেখলাম যে একজন পরিচালকের দিকে আরেকজন পরিচালক আঙ্গুল তুলে কথা বলছেন, পাশেই আরও একজন পরিচালক ছিলেন, তিনি তাকে শান্ত করার চেষ্টা করছিলেন, এই ধরনের একটা সিচুয়েশন। ঘটনা হচ্ছে এই ছবিটা তোলার কারণে ফটোগ্রাফারকে ওয়ার্নিং করা হয়েছে, অথচ সমস্যাটা নিজেদের মধ্যে। আপনার কাছে কি মনে হয়, নিজেদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো সামাল দেওয়া বেশি গুরুত্বপূর্ণ নাকি ওই ফটোগ্রাফারকে সতর্ক করাটা বেশি জরুরি ছিল? বিসিবি সম্ভবত এখন সন্দিহান তাদের কি করা উচিত। যে সম্ভবত বিসিবি এই মুহূর্তে অনেকগুলো সমস্যা একসঙ্গে হয়ে গেলে যেটা হয়, কোনটা সমাধান করা উচিত সেটা বুঝতে পারাটা একটা দক্ষতা। বিসিবির সম্ভবত সেই দক্ষতার জায়গাটায় বড় একটা ঘাটতি আছে। তাদের অ্যাকচুয়ালি কি করা উচিত? তাদের কি ক্রিকেটারদেরকে সামাল দেওয়া উচিত যে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না সেজন্য, নাকি তাদের বিসিবি পরিচালকদের নিজেদের ভিতরে যে কোন্দলটা চলছে সেটা সামাল দেওয়া উচিত, নাকি সাংবাদিকদের সঙ্গে বিসিবি যে ধরনের আচরণ করছে সেটা সামাল দেওয়া উচিত, নাকি বিসিবির যে অনিয়মগুলো চলছে সেটাকে সামাল দেওয়া উচিত? এতগুলো সমস্যা যখন একসাথে হয় তখন কোন সমস্যাটা আগে সমাধান করতে হবে সেটা জানতে পারাটা উচিত ছিল বিসিবির, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিসিবি সেটা পারছে না। বিসিবির সাবেক একজন পরিচালক রফিকুল ইসলাম বাবুর সঙ্গে যখন আমি কথা বলছিলাম তখন তিনি আমাকে তাকে খুব জিজ্ঞাসা করেছিলাম এভাবে যে আপনাদের সময় পরিচালকদের মধ্যে সিচুয়েশনগুলো কেমন ছিল। তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে 2005 সালের বিসিবি নির্বাচনে যারা তখনকার যে ক্ষমতাসীন সরকার তাদের ঠিক অপোজিট পার্টি থেকে একজন বিসিবি পরিচালক হিসেবে এসেছিলেন এবং একজন স্বতন্ত্র প্রার্থীও বিসিবি পরিচালক নির্বাচিত ছিলেন। তবে যখনই তারা ক্রিকেট বোর্ডের ভিতরে চলে আসেন, বাইরে সে রাজনৈতিক পরিচয়টাকে তারা ফেলে এসেছেন এবং তারা নিজেদের বিভাগগুলোকে নিজেরা খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছেন। এবং একটা জিনিস সেখান থেকে একটা প্রমাণও আমরা দিতে পারি যে 2004-05 সময়ের যেই ক্রিকেটীয় আবহ ছিল সেটার সুফল কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত পাচ্ছে। সেই সময় যারা ইয়াং কিড হিসেবে যেই সাকিব, যেই তামিম বা যেই মুশফিক মাহমুদুল্লাহকে রেডি করা হয়েছিল তারাই কিন্তু পরবর্তী বাংলাদেশ ক্রিকেট সার্ভিস দিয়েছেন। সুতরাং ক্রিকেটের বিসিবি পরিচালকদের ভিতরে সেই এনভায়রনমেন্ট, সেই স্বচ্ছতা এবং নিজেদের ভিতরে সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকাটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো যখন ঠিকঠাক থাকছে না, যেই ছবিটা সামনে চলে আসছে সেটার জন্য সাংবাদিককে দোষারোপ করাটা কোনোভাবেই একটা পেশাদার আচরণ বা একটা বিসিবির মতো একটা সংগঠন থেকে এই ধরনের আচরণ প্রত্যাশিত না। কারণ সাংবাদিকের এখানে আমার একটা আছে জুবায়ের, যে ক্রিকেট বোর্ড কি ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে চাইছে সেখানে? কারণ আমরা সাংবাদিকদেরকে সেখানে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে নানা রেস্ট্রিকশনস দেখছিলাম। আজকে তারা বলে দিলেন যে এইভাবে ছবি তোলা যাবে না, তাহলে সাংবাদিকরা কি করবে কি করবে না, কতটুকু যাবে কতটুকু যাবে না, সব কি তারা ঠিক করে দেবে? সাংবাদিকদের কাজে তো একটা বাউন্ডারি দেওয়া হচ্ছে, এবং যদি এই জিনিসগুলোকে বাদই দেওয়া হয় তাহলে সাংবাদিকরা কেন যাবে? বিসিবিতে সাংবাদিকদের কাজটা কি থাকে? ম্যাচ ডেতে যাবে, শুধুমাত্র ম্যাচ কভার করতে চলে যাবে। এটা কি সাংবাদিকদের কাজ? সাংবাদিকতা হতে পারে না। সাংবাদিকতার সংজ্ঞায়নে, সাংবাদিকতার প্রয়োগে, সাংবাদিকতার লক্ষ্য বা উদ্দেশ্যে এই জিনিসগুলো থাকে না যে শুধুমাত্র যা কিছু দৃশ্যমান আমি শুধুমাত্র সেটাকে দেখাবো। একজন দর্শক সে তো ম্যাচটা দেখেছে, তাহলে সে কেন একজন সাংবাদিকের ম্যাচ রিপোর্টের জন্য অপেক্ষা করবে? সেটাই। এটা একটা বিষয়। আপনি প্রেস কনফারেন্সে ডাকবেন, আপনি যা যা বলবেন সেটাকে আমি আমার একটা, সেটা নিশ্চয়ই সাংবাদিকদের কাজ না। সাংবাদিকদের কাজ কি সেটি সাংবাদিকদেরকে স্বাধীনতা দেয়া, সাংবাদিকদের কাজে সহায়তা করা এবং সাংবাদিকদের নিজেদের কাজটুকু করতে দেওয়ার সুযোগ করে দেয়া, সেটি অবশ্যই বিসিবির দায়িত্ব। আমরা ওই যেটা বলছিলাম যে ক্রিকেট বোর্ড কি তাদের যে পরিচালনা পর্ষদে যে অস্থিরতাটা চলছে সেটি কি তারা আসলে ফাইন্ড আউট করতে পেরেছেন, বা তারা কি সেই সমাধানের দিকে চেষ্টা চালাচ্ছেন, না শুধুমাত্র এই যে সাংবাদিকদেরকে রেস্ট্রিকশনস, আমরা কিছু একটা লিখলে সেটার প্রতিবাদ জানানো বা ওয়ার্নিং করা, এসবের মধ্যেই তারা সীমাবদ্ধ, নাকি তারা আসলে সমাধানটা করতে পারবেন? আসলে সমাধানটা করার জন্য সদিচ্ছার, এরই মধ্যে আমরা কিন্তু একজন পরিচালককে পদত্যাগ করতে দেখেছি, কয়েকজনের গুঞ্জন আমরা শুনেছি, যদি এখন পর্যন্ত দেখিনি, তবে ধারণা করা হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি পরে সেখানেও একটা পরিবর্তন হবে। সদিচ্ছাটা খুব দরকার। সদিচ্ছাটা কজনের আছে সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। কয়েকজন পরিচালকের মধ্যেই দেখা গিয়েছে যে তারা নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে ডিফেন্ড করছেন, আবার কেউ কেউ বলছেন যে তারা এই সিস্টেমের মধ্যে চেঞ্জ আনতে চান। যারা চেঞ্জ আনতে চান তাদেরকে সাধুবাদ জানাতেই হচ্ছে অবশ্যই, যে তারা চেঞ্জ আনতে পারছে, কিন্তু যেমনটা এম নাজরুল ইসলাম বলছিলেন যে কাজ করতে দেওয়া হচ্ছে না বিসিবিকে। সুতরাং ওই জিনিসটাতে একটা জিনিস যে বিসিবির সদিচ্ছা থাকলেও তারা করতে পারছে কিনা, বিসিবিকে স্বাধীনভাবে পরিচালিত হতে দেওয়াটাও সম্ভবত খুব বেশি দরকার। আর বিসিবির এই মুহূর্তে জিনিসটা হচ্ছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য একটা ধরনের খুব বেশি ব্যস্ত থাকতে হচ্ছে, সেটা সাংবাদিকদের চোখ থেকে হোক, সাধারণ মানুষের চোখ থেকে হোক। এই ব্যর্থতা ঢাকার মিশনটা থেকে বের হয়ে সম্ভবত বিসিবির উচিত নিজেরা যা সিদ্ধান্ত নিয়েছে। একটা জিনিস আমি দেখেছি জুবাইর, যে বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারেনি, বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে,
এটাকে বিসিবিও তাদের ব্যর্থতা মনে করেছে। আমি জানি না এটা কেন, মানে এরপর দিন থেকেই তারা আসলে সাংবাদিকদের সঙ্গে ঝামেলা শুরু করেছে। এটি কেন হলো আমি জানি না, কারণ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে, সেখানে বাংলাদেশের উপর একটা অবিচার করা হয়েছে। বিসিবির তো এখানে বিসিবি অ্যাটলিস্ট এটুকু বলতে পারে যে আমরা আমাদের হয়তো কূটনৈতিক ব্যর্থতা ছিল, বাট বিসিবি এর জন্য দায়ী, বিষয়টা তো এমন না। বিসিবি দায়ী না, এবং সম্ভবত এটা সঠিক সিদ্ধান্ত ছিল, যেটা সবসময়ের জন্য বলা হচ্ছে একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে না পারলে বাংলাদেশ থেকে যাওয়া প্রায় 1000 বা আমি সাংবাদিক দর্শক সব মিলে যদি 1000 মানুষ দেয় তাহলে 1000 মানুষ দেয়, এবং আইসিসি তো আমাদের আইসিসি বা ভারত আমাদের দর্শকদের সেভাবে নিরাপত্তা দিবে না বা দিতে বাধ্যও না। সুতরাং বিসিবির ওই জায়গাটা নিজেদের জায়গাটা নিজেকে স্ট্রং রাখা উচিত ছিল, সেটা করতে পারেনি বলে যখন তারা নিজেদের ভেতরে যখন অবিশ্বাস জন্ম নেয় তখন আলটিমেটলি সবগুলোই অবিশ্বাস আসতে থাকে, সেখানে অনেক ধাক্কা থাকতে পারে। সুতরাং বিসিবির উচিত ছিল নিজেদেরকে খুব স্ট্রং রাখা, এবং যা হওয়ার হয়েছে সামনের দিনগুলোতে বিসিবি যেন গুড ফাংশনিং একটা অর্গানাইজেশন হতে পারে সেই দিকটা নজর দেওয়া উচিত। প্রত্যেকটা দলই একটা ধাক্কা খায়। 2007 সালে ভারত বাংলাদেশের কাছে হেরে ধাক্কা খেয়েছিল, ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে পরবর্তীতে। 2015 সালে ইংল্যান্ড বাংলাদেশের কাছে হেরে ধাক্কা খেয়েছিল, ইংল্যান্ড পরবর্তী বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ক্রিকেট একটা ধাক্কা খাচ্ছে, বাংলাদেশ ক্রিকেটের উচিত আগামী 10 বছর পরে তারা যেন বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে সেই ধরনের ভিশনের দিকে এগিয়ে যাওয়া। বিসিবির এখন উচিত সে লং টার্ম ভিশনের দিকে কাজ করা। কিছু কাজে আমরা দেখছি গ্রাউন্ডস কমিটি বা অন্যান্য দিক থেকে কিছু কাজ হচ্ছে, কিন্তু আলটিমেটলি বাংলাদেশ যেন এই ধাক্কাটা থেকে বাদবাকি বিশ্বের মতো শিক্ষা নিতে পারে, বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে, সেই জায়গাটা যাওয়া উচিত। বিসিবি কতটা সেটা করতে পারে সেটা প্রশ্ন থেকে যাবে। এবং আপনি যেটি বলছেন যে শিক্ষা নিয়ে শুধুমাত্র দল হিসেবে না, অ্যাজ এ বোর্ডও বাংলাদেশের নিজেদেরকে তুলে ধরার সুযোগ আছে। বাংলাদেশ অনেক বড় ধনী বোর্ড আমরা জানি, এখন সেটিকে হচ্ছে বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করার দল হিসেবেও যেন বাংলাদেশ শক্তিশালী দল হয়ে উঠতে পারে, সেইভাবে তৈরি করার জন্য নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভাববে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv।